কিন্তু ওনার কি ছিল দেখেন, আপনার কয়টা পাথর ছিল? অনেকগুলো। এই যে একটা স্টোন ছিল, এই যে পাথর আছে, এই যে কি সমস্যা ছিল, অনেক পাথর ছিল, তাই না? আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এইমাত্র 8 জন রোগীর পিত্তথলি পাথরের ল্যাপারোস্কোপিক সার্জারি একে একে শেষ করলাম, খুবই নিরাপদভাবে, ঝুঁকি মুক্তভাবে এবং কোনো জটিলতা মুক্তভাবে। কোনো রোগীরই কোনো জটিলতা হয়নি, খুবই সুন্দরভাবে অপারেশনগুলো হয়েছে। অপারেশনটা কি সবাই আপনারা জানেন, যে আপনাদেরকে আগেও বলা হয়েছিল যে ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি, অর্থাৎ পেটের উপরে ছোট ছোট 4টি ছিদ্র করে পাথরযুক্ত পিত্তথলিটাকে আমরা বাইরে বের করে নিয়ে আসছি। এটাকে বলা হয় ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি। অপারেশন পরবর্তী এই যে আলোচনা, এটাকে বলা হয় পোস্ট অপারেটিভ কাউন্সিলিং। এটি অপারেশনেরই একটি অংশ। কোনো একটা রোগের জন্য শুধু সার্জারি করে দেওয়াটাই চিকিৎসা নয়। অপারেশন পরবর্তী রোগীর কি অপারেশনে করলাম, কি পেলাম, বা অপারেশন পরবর্তী রোগীর করণীয় কি, সব বিষয়গুলো রোগী এবং রোগীর স্বজনদেরকে বুঝিয়ে দেওয়া এবং সে বুঝে বাড়ি যাওয়া, এটাও অপারেশন বা চিকিৎসারই একটা অংশ। ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা কষ্ট করে এখানে এসেছেন। বিশেষ করে আজকে অনেকেই আশুরার রোজা রেখেছেন, সেই রোজা রেখে এসেছেন, এজন্য আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ। আমার হাতে যে লিস্ট আছে সেখানে আমরা দেখছি যে আমরা 8 জনের অপারেশন করেছি এবং প্রত্যেকের অপারেশন অত্যন্ত সুন্দরভাবে শেষ হয়েছে। সবার আগে আমি যার নাম বলতে চাই, 8 জন রোগীর মধ্যে একজন হলো আবু রাসেল। আবু রাসেলের মায়ের অপারেশন আমরা 7 দিন আগে করেছিলাম। ওনার সেলাইটা এখনো কাটা হয়নি, আজকে উনি সেলাইটা কেটে নেবে। আমরা একটু ওনার অভিজ্ঞতাটা শুনে তারপর আমরা বাকি কথা শুরু করি। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি তো আবু রাসেলের মা? জি জি, 7 দিন আগে আপনার অপারেশন করছিলাম। জি, এখন আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে আপনাকে দয় ভালো আছি। ভালো। আপনার তো সেলাইও কাটা হয়নি এখন পর্যন্ত? না, আজকে সেলাই কাটতে আজকে আসছি। সেলাই কাটবো, পাশাপাশি আমার ছেলের অপারেশন আজকে হয়েছে। আজকে করলাম, তাই না? একই দিনই করলেন না কেন দুইজনের? একই দিনে ওই যে আমার ছেলের আরেকটা পরীক্ষা দিয়েছিলেন, আচ্ছা। সেটা পরীক্ষাটা কইরা তারপরে করেছি। নিয়ে আসলাম। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ, যখন পিত্তথলি পাথরের জন্য অপারেশন করা হয়, অপারেশনের আগে কয়েকটা পরীক্ষা দেওয়া হয়। তার মধ্যে একটি পরীক্ষা হচ্ছে ALP, অ্যালকালাইন ফসফেটেস। এটি যদি কোনো রোগীর বেড়ে যায়, সেটি অনেক ক্ষেত্রেই আমরা ধরে নেই পিত্তথলিতে থাকা যে স্টোন বা পাথর, তার কোনো একটি পাথর পিত্তনালীতে চলে আসছে। তবে এটাও ঠিক, শুধুমাত্র পিত্তথলিতে পাথর থাকলেও 10 থেকে 15% রোগীর ALP বাড়তে পারে। অন্যদিকে যদি পিত্তনালীতে পাথর যায়, তাদের 100 ভাগের ক্ষেত্রেই ALPটা বেড়ে যাবে। আপনার ছেলের যেহেতু ALPটা বেশি ছিল, আমাদের একটা ধারণা ছিল হয়তোবা তার পাথরের কোনো একটা অংশ পিত্তনালীতে চলেও যেতে পারে। এখন পিত্তনালীতে পাথর চলে গেলে সেটি শনাক্তকরণের সবচেয়ে বেস্ট যে পরীক্ষা, সেটি হলো MRCP। আল্ট্রাসাউন্ডে পরিপূর্ণভাবে শনাক্ত হয় না, যে কারণে আমরা MRCP দিয়ে নিশ্চিত হয়ে নিলাম যে তার পিত্তনালীতে পাথর আছে কিনা। MRCPতে দেখা গেল যে তার ছেলের পিত্তনালীতে কোনো পাথর নেই। যদি MRCPতে পিত্তনালীতে পাথর শনাক্ত হতো, তাহলে তার 2টা চিকিৎসা লাগতো। প্রথমে ERCPর মাধ্যমে পিত্তনালী থেকে পাথরটা বের করা হতো, তারপরে আজকে যে অপারেশনটা করলাম ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি, অর্থাৎ পিত্তথলির সার্জারিটা করতাম। ক্লিয়ার? এর অর্থ হলো যদি পিত্তথলিতে পাথর থাকে, সেখান থেকে অনেক ধরনের জটিলতা হতে পারে। অন্যতম একটি জটিলতা হলো পিত্তথলির পাথর পিত্তনালীতে আসতে পারে, আর যদি নালীতে পাথর আসে ALPটা বেড়ে যাবে, জন্ডিস দেখা দিতে পারে। আর সেক্ষেত্রে বেস্ট যে পরীক্ষা সেটি হলো MRCP। সেই MRCPতে যদি দেখা যায় যে পাথর নেই পিত্তনালীতে, ওকে, এমন হতে পারে যে পাথর ছিল, পাথর খাদ্যনালীতে বের হয়ে চলে গেছে, তখন শুধুমাত্র আজকে যে অপারেশনটা করলাম পিত্তথলির পাথরটা ফেলে দেওয়া। কিন্তু যদি MRCPতে এমন হয় বা এমন আসে যে তার পিত্তনালীতে পাথর আছে, তখন ERCPর মাধ্যমে পিত্তনালীর পাথর বের করে পরবর্তীতে পিত্তথলির পাথরটা বা পিত্তথলিটা ফেলে দেওয়া। এক্ষেত্রে আমাদের দেশের অনেক রোগী খুবই একটা ভুল করে থাকেন, সেটি হলো অনেক সময় পিত্তথলি বা নালীতে পাথর আছে। মনে রাখতে হবে, পিত্তনালীতে যত পাথর আছে তার 96% ক্ষেত্রে পিত্তনালীর পাথর পিত্তথলি থেকে আসে। পিত্তনালীতে সাধারণত পাথর তৈরি হয় না। মাত্র 100 জন রোগীর যদি পিত্তনালীতে পাথর পাওয়া যায়, মাত্র 4 জনের পাথর শুধুমাত্র পিত্তনালীতেই তৈরি হয়, বাকি 96 জনের পাথর পিত্তথলি থেকে আসে। এজন্যই আমরা বলি, যদি পিত্তথলিতে পাথর থাকে এবং সিমটমস বা উপসর্গ থাকে, অবশ্যই আপনারা অপারেশন করিয়ে নেবেন, না হলে পিত্তনালীতে পাথর আসতে পারে। যেটা বলছিলাম, যে ভুলটা করে যে থলিতেও পাথর আছে, তার কোনো একটা অংশ পিত্তনালীতে চলে আসছে, ERCPর মাধ্যমে পিত্তনালী পাথরটা তারা বের করলো, তার পরবর্তী কাজটা কি হওয়া উচিত বলেন তো? যত দ্রুত সম্ভব পিত্তথলিটা ফেলে দেওয়া।
কারণ পিত্তনালীতে যে পাথরটা আসলো সে তো থলি থেকেই আসছে। আমি যদি সেই ফ্যাক্টরিটা রেখে দেই যেখানে পাথরটা তৈরি হচ্ছে, আবারও তো পাথর আসবে। আমি এরকম অনেক পেশেন্ট পেয়েছি যে ERCP করে পিত্তনালীর পাথর বের করা হয়েছে কিন্তু পিত্তথলিটা ফেলে নেই। কিছুদিন পরে রোগী আবার চোখ হলুদ বা জন্ডিস নিয়ে আসছে, আবার MRCP করতে দিয়েছি, দেখা গেছে পিত্তনালীতে আবার পাথর হয়েছে। তখন জিজ্ঞেস করলে যে আপনি কেন আগের বার পিত্তথলির পাথরের সার্জারি করেন নাই? বলে স্যার আমি তো একটা আগে সার্জারি করছি। সার্জারি কি? ERCP। আমাদের দেশে রোগীদের ভিতর একটা ধারণা এরকম, ERCP যে করলো এটাই হলো বড় একটা অপারেশন এবং ওই ERCPর মাধ্যমেই পিত্তনালী এবং থলি দুটো অপারেশনই শেষ হয়েছে। কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে ERCPর মাধ্যমে শুধুমাত্র একটা অপারেশন বা চিকিৎসা শেষ হলো। সেটা কি? পিত্তনালীর পাথর বের করা হলো। কিন্তু অবশ্যই ERCPর পরে কোন কাজটা করতে হবে? ওই দিনই অথবা তার পরের দিনই পিত্তথলিটা ফেলে দিতে হবে। আজকে রাসেলের মা যেটা বলছিল, একই দিনে তাদের দুজনের অপারেশন করার কথা ছিল, কিন্তু হ্যাঁ আপনি রাসেলের ভাই, কিন্তু ওনার ALP নর্মাল ছিল, কিন্তু ওনার ছেলের ALPটা বেশি থাকার কারণে আমি MRCPটা করতে দেই। এই কারণেই করতে দিয়েছিলাম যে নিশ্চিত হতে চাচ্ছিলাম যে আসলে তার পিত্তনালীতে পাথর আছে কিনা। দেখলাম যে না, পিত্তনালীতে পাথর নেই, যে কারণে আজকে ওনার অপারেশনটা করলাম। আলহামদুলিল্লাহ খুবই চমৎকারভাবে অপারেশন শেষ হয়েছে। এরপরে আমরা অন্যগুলো একটু করি, ঠিক আছে? এটা তো একটা আপনাদের যে 8 জন রোগীর পিত্তথলির পাথর আমি এক এক করে দেখাবো, কিন্তু একটা বিষয়, এই পাথর দেখাতেই আমি একটা খুবই কমন মিস্টেকসের অ্যান্সার করতে চাই। আমাদের সমাজে খুবই একটা রং কনসেপ্ট আছে, বা আমার কাছে প্রায় রোগীরা প্রশ্ন করে যে স্যার পাথর তো থলিতে হয়েছে, তাহলে আপনি শুধু পাথরগুলো ফেলে দেন, থলিটা কেন ফেলে দিচ্ছেন? এই উত্তরটা আপনাদের কাছে আমি দিতে চাচ্ছি। সেটি হলো, এই যে কোনো পিত্তথলিগুলো আপনি দেখছেন, হ্যাঁ, যে এখানে যে 8 জনের অপারেশন হয়েছে, এই যে পিত্তথলিতে যে পাথর ফরমেশন হয় মূলত 3টি কারণে। মূলত কয়টি কারণ? 3টি কারণ। লিভার যে পিত্তরস তৈরি করে সেটি পিত্তথলিতে এসে জমা হয়। জমা পিত্তরসের ভিতরে 90% পানি থাকে আর 10% সলিড পদার্থ, পিত্ত লবণ, কোলেস্টেরল, ফসফোলিপিড এগুলো থাকে। ক্লিয়ার? কোলেস্টেরল এবং পিত্ত লবণের একটা নির্দিষ্ট অনুপাত আছে। কি আছে? নির্দিষ্ট অনুপাত। কোলেস্টেরল সবসময় চায় এই থলির নিচের দিকে তলানি আকারে জমতে, কিন্তু পিত্ত লবণ সে তলানি আকারে জমতে দেয় না। ক্লিয়ার? কিন্তু কোনো কারণে যদি এই থলিতে থাকা রসের ভিতরে পিত্ত লবণের মাত্রা কমে যায়, তাহলে কি হবে? কোলেস্টেরল নিচের দিকে জমতে থাকবে। আবার উল্টো দিকে লবণ ঠিক আছে, কিন্তু কোলেস্টেরলের মাত্রা যদি বেশি বেড়ে যায় সেটাও তলানি আকারে জমতে থাকবে। আর ভিন্ন আরেকটা কারণ হলো, আমরা যখন খাবার গ্রহণ করি তখন পিত্তথলির কাছে একটা সংকেত আসে যে খাবার হজমের জন্য রস প্রয়োজন। তখন পিত্তথলি স্কুইজ করে। কি করে? কিরকম আমি একটু দেখাই আপনাদের। মুখ থেকে খাবার গ্রহণ করা হলো, ঠিক আছে, খাবার পাকস্থলিতে গেল, পাকস্থলিতে যাওয়ার পরে পাকস্থলী এবং খাদ্যনালীতে যখন যায় তখন সেখান থেকে 2 ধরনের সিগন্যাল পিত্তথলির কাছে আসে। কয় ধরনের সিগন্যাল আসে? 2 ধরনের। একটা কেমিক্যাল সিগন্যাল, একটা নিউরাল সিগন্যাল। থলির কাছে আসে যে আমার খাবার হজমের জন্য রস প্রয়োজন, তোমার ভিতরে যে জমা রস আছে ওটি আমাকে পাঠিয়ে দাও। তখন পিত্তথলি সংকুচিত হয়ে স্কুইজ করে ওর ভিতরে থাকা রস এর সাথে যে নালী আছে নালীর মাধ্যমে খাদ্যনালীতে পাঠায় দেয়। কিভাবে স্কুইজ করে আমি একটু দেখাই। এর ভিতরে তো রস আছে, এ নর্মালি আস্তে এরকম ছোট হইতে থাকে, স্কুইজ করে। এই যে রসটা বেরোচ্ছে না, এটা তো আমি ঢেলে দিচ্ছি, বাট বেসিক্যালি এই রসটা কিভাবে নলের মাধ্যমে খাদ্যনালীতে যায়। এই নলটা এখন পিত্তথলিটা কি হয়ে গেল? চুপসে গেল। কিন্তু কোনো কারণে যদি বা কারো এই পিত্তথলি পর্যাপ্ত পরিমাণে এরকম স্কুইজ করতে না পারে, সংকুচিত হতে না পারে, চাপ প্রয়োগ করতে না পারে, তখন কি হয়? এই থলির ভিতরে ওই যে সলিড পদার্থ ছিল, কোলেস্টেরল, ফসফোলিপিড, ওগুলো তলানি আকারে জমতে থাকে। তাহলে কি বুঝলেন? যে পিত্তথলি নিজেই একটা পিত্ত পাথরের জন্য কারণ। ব্যাপারটা বোঝা যায়নি? পিত্তথলি নিজেই পিত্তথলিতে পাথর হওয়ার একটা কারণ। এ কারণে প্রায় 100 বছর আগে পিত্তথলিতে যখন পাথর হতো, শুধুমাত্র পিত্তথলিটা কেটে, কিরকম আমি একটু বলে দিই। সাপোজ এটা তো একটা পিত্তথলি আপনারা দেখছেন, তাই না? আগে যে অপারেশনটা করা হতো সেটা কিভাবে করা হতো? পেটের ভিতরে রেখে পিত্তথলিটা ওপেন করা হতো। কি করা হতো? ওপেন করা হতো। ওপেন করে থলির ভিতরে থাকা পাথরগুলো তুলে আনা হতো। ক্লিয়ার? এরপরে পিত্তথলিটা আবার বন্ধ করে দিয়ে আসা হতো। কিন্তু দেখা গেল রোগীরা 6 মাস থেকে 1 বছরের মধ্যেই আবার নূতনভাবে পাথর নিয়ে ডাক্তারদের কাছে আসা শুরু করলো। ক্লিয়ার? তখন চিকিৎসকরা বসে ডিসিশন নিল যে পিত্তথলিতে পাথর হয় মূলত পিত্তথলি নিজেই যেহেতু একটা কারণ, সেই অসুস্থ পিত্তথলিকে রেখে শুধু পাথর আনলে এই রোগীর কোনো লাভ হবে না। এরপর থেকে সিদ্ধান্ত নেওয়া হলো, কনসেনসাস, যে পিত্তথলিতে পাথর থাকবে পাথর সহ পুরো পিত্তথলি বের করে নিয়ে আসতে হবে, তাহলে এই রোগীর ভবিষ্যতে আর পাথর হওয়ার সম্ভাবনা থাকবে না। মেসেজটা ক্লিয়ার কিনা আপনাদের? তাহলে আমরা কেন পিত্তথলি কেটে আনি, বুঝতে পেরেছেন? তাহলে আপনারা সবাই এখন অন্যদেরকেও বলতে পারবেন যে পিত্তথলিতে পাথর থাকলে অবশ্যই পাথর সহ পিত্তথলি
পিত্তথলি নিয়ে আসতে হবে, ঠিক আছে। আরেকটা যে বিষয় বলছিলাম যে এটা কোন রোগীর দেখাইলাম, তারটা তো দেখানো হয়েই গেল। হাইজার রোগীর লোক নাই এখানে, ছবি তুলে নেন একটা, দেখলেন তো কি ছিল তাই না, বড় বড় দুইটা পাথর ছিল, ঠিক আছে। আপনারা তারা এখন ইসে গিয়ে বসেন, এবার আমরা এক এক করে পিত্তথলিটা একটু কেটে দিই। আবু রাসেল, আচ্ছা, আমরা যার বিষয় নিয়ে এতক্ষণ কথা বলতেছিলাম, যে যার মায়ের অপারেশন আমরা গত সপ্তাহে করেছি, আজকে আমরা তার ছেলের অপারেশনটা করলাম। আর কেন একসাথে করিনি, যেহেতু তার এএলপি বেশি ছিল, এমআরসিবির জন্য আমরা ওয়েট করতেছিলাম। তার অর্থাৎ রাসেলের এবারে একটু পিত্তথলিটা আমরা ওপেন করি, দেখি যে ওর পিত্তথলির ভিতরে কি ছিল। স্বাভাবিকভাবে যে কোনো পিত্তথলি ওপেন করলে কি বের হবে, পিত্ত রস, শুধুই রস থাকার কথা, কিন্তু আর কিছুই না। কিন্তু ওনার কি ছিল দেখেন, আপনার কয়টা পাথর ছিল? আমার বলে 100 মতো, আমি তো দেখতে পারি। অনেকগুলো, হ্যাঁ, অনেক কিন্তু আপনার ছেলের কিন্তু একটা পাথর, দেখছেন পাথরের ধরন অনেক বড় পাথর। এই জন্য আমরা বলে থাকি যে পাথরের সংখ্যা, সাইজ এটা ডিফারেন্ট হতে পারে, কিন্তু লক্ষণ যদি থাকে অপারেশন করে নিতে হবে, ঠিক আছে। নুরুন্নাহার রোগীর লোক আছে, নুরুন্নাহার রোগীর পিত্তথলিটা, ওনার কি সমস্যা ছিল? স্যার এমনি কোনো সিমটমই পাইনি আমরা, আলট্রাসাউন্ড করতে যাই তখন ধরা পড়লো এটা। আচ্ছা, একটু পিঠে মাঝে মধ্যে একটু ব্যথা। পিঠে, আচ্ছা, তো পিঠে ব্যথা এটাও একটা উপসর্গ। আমরা নুরুন্নাহার দেখি কি ছিল, এই যে একটা স্টোন ছিল, কালো একটা স্টোন, ঠিক আছে না সুমাইয়া, ছোট ছোট স্টোন, এই যে পাথর আছে। এই যে কি সমস্যা ছিল? একদম পেন উঠছিল, তারপরে থেকে পরে পাওয়া গেছে, তারপরে এই বুকের এই পাশে, হ্যাঁ বুকের এই ডান পাশে দেখছেন না, কয়েক চারটা পাথর আছে তাই না। এটা পিত্তথলিটা অনেক মোটা হয়ে গেছে, এটা ইনফেকশন ছিল আপনার, অনেক ব্যথা ছিল নাকি? হ্যাঁ, এই যে পিত্তথলিটা অনেক মোটা হয়ে গেছে, সাধারণত এত মোটা থাকার কথা না। হ্যাঁ, এই যে দেখেন এর রসও অন্যরকম হয়ে গেছে, ইনফেকশন হয়ে। এই যে দেখেন এই ওয়ালটা থাকবে হইলো, দেখি আমি বলি, এই যে পিত্তথলির ওয়ালটা দেখছেন না, এই ওয়ালটা থাকবে 2 মিলিমিটার। কত দেখেন, এটা মোটা হয়ে প্রায় 5 to 7 মিলিমিটার হয়ে গেছে। এটা খুবই ভালো হয়েছে যে অপারেশন করে নিচ্ছি, এটা বায়োপসিতে গেলে ভালো। আচ্ছা, এবার কে হুমায়ুন কবির পেশেন্টের কি ছিল, ওনার সমস্যা কি ছিল, আপনার কি রোগী, আপনার কি কষ্ট ছিল? ঠিক আছে, দেখেন ওনার তো পিত্তথলিটা একটু ওপেন করেছি, অনেক পাথর ছিল তাই না। ঠিক আছে, মাহমুদা ইসলাম, ওনার যেটা আসলে ওই যে পেটে ব্যথা ছিল অনেক দিন, 2 মাস থেকে ব্যথা, বিভিন্ন চিকিৎসকের কাছে যায়, করেন অপারেশন, তাই তো? না, ভালো হয়েছে, খুবই সুন্দর অপারেশন হয়েছে। ওনার পিত্তথলিটা আসলে কোনো কাজ করতেছিল না, কোনো কাজ করতেছে দেখেন সব পিত্তথলি থেকে কি বের হইতেছিল, রস। আপনার কোনো রস আছে? না, কোনো রস না, রস নাই, কি আছে এটা? পাথর। পুজের মতো আছে, দেখেন পুজের একটা জি, লেয়ার আর ভিতরে পাথর। আপনার রোগী আমি যতটুকু জানি অনেক চিকিৎসকের কাছে গেছে, কেউই অপারেশন করতে চায় নাই। জি স্যার, হ্যাঁ, দেখেন আসলে এই কারণেই এত ব্যথা হইতেছিল যে পুজ ভিতরে ব্লক হয়ে গেছে। ব্লক হয়ে গেছিল, ঠিক আছে। খুবই সুন্দর অপারেশন হয়েছে। আর সবচেয়ে যে খারাপ রোগীর অপারেশন আজকে হয়েছে সে রাসেল রোগীর লোক আছে নাকি আপনাদের? উনি কত বছর ধরে পাথর পালতেছে, বারবার ব্যথা হয়, তো অপারেশন করেন এই কারণে? ডাক্তাররা এর আগে পায় নাই খুঁজে। আরে অত্যন্ত জটিল, এটা বায়োপসিতে যাবে, এটা ক্যান্সার কিনা এটা একটু আলাদা করে বের করে নিতে হবে, হয়তো বা ক্যান্সার না, তারপরে নিশ্চিত হয়ে নিতে হবে, ঠিক আছে। হ্যাঁ, ওনার এই পিত্তথলিতে বারবার ইনফেকশন হয়ে, এখানে একটু একটা মেসেজ দিই। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, আজকে আপনার যিনি পেশেন্ট রাসেল, ওনার অপারেশনটা আমি করলাম। আমি গতদিনও দেখেছিলাম যে ওনার লাংসের, অর্থাৎ ডান লাংস বা ফুসফুসে কিছুটা পানির মতো ছিল। একটু বলেন তো ওনার কি সমস্যা ছিল? সমস্যা হতো ওই খাওয়ার পরে হজম হইতো না, দেখা যাচ্ছে ডান দিকটাতে ব্যথা করতো এবং ফুলে যেত, তো দীর্ঘ সময় পর্যন্ত ওর হজমটা হইতো না। তো বলতো যে বারবার প্রবলেম হতো, ডাক্তার কাছে কয়েকবার গেছে এর আগে, আমাকে নোটিস করছে, তো ডাক্তার আইডেন্টিফাই করতে পারে নাই। পরবর্তীতে লাস্ট যখন কয়েক মাস আগে যখন প্রবলেমটা বেশি হইলো, তখনও একটা হসপিটালে ভর্তি হয় লোকাল মিরপুর মাজার রোডে। সেখান থেকে ডাক্তার পরে বললো যে আপনার পিত্তথলিতে প্রবলেম আছে। তো সেখান থেকে পরবর্তীতে আপনাকে ইউটিউবের মাধ্যমে দেখার পরে সেখানে আমরা এখানে যোগাযোগ করি। ওনার যে লাংস বা ফুসফুসের যে সমস্যাটা, এরকম পানি বারবার ছিল, উনি বলতেছিল যে এরকম বারবার পানি আসছে, সেটাও বুঝতে পারে নাই, মাঝে যে পানি সেটা বুঝতে পারে। আমি একটু বলি দর্শকদের উদ্দেশ্যে যে আজকে ওনার অপারেশন করতে গিয়ে যেটা দেখলাম যে পুরো পিত্তথলিটা অনেক মোটা হয়ে গেছে এবং ভিতরে পুজের মতো, এবং যে ফিচারটা দেখা যাচ্ছিল এটা মনে হয় যে 4 থেকে 5 বছর ধরে এই পিত্তথলিতে ইনফেকশন চলতেই ছিল। এখন আমাদের পেটের ভিতরে যখন কোনো একটা অর্গানে ইনফেকশন বা ইনফ্লামেশন হয়, ঠিক তার নেইবারিং যে স্ট্রাকচার
বা তার সারাউন্ডিং যে স্ট্রাকচার বা অর্গান থাকে সেই অর্গানেও সেই ইনফ্লামেশন বা ইনফেকশনের একটা প্রভাব গিয়ে পড়ে। কথা বুঝতে পারছেন? ইনফ্লামেশন বা ইনফেকশনের প্রভাব পড়ে কেমন? যেমন পেটের ভিতরে যখন প্যানক্রিয়াটাইটিস হয়, প্যানক্রিয়াস ফুলে ওঠে, তার আশেপাশের যে অর্গানগুলো থাকে যেমন খাদ্যনালীটা ফুলে ওঠে, পিত্তথলি ফুলে ওঠে, লিভার ফুলে ওঠে এবং পুরো পেটটাই ফুলে ওঠে। ঠিক তেমনিভাবে যখন পিত্তথলিতে বারবার ইনফেকশন হয়, পিত্তথলির চারদিকে পানি জমে, অনেক ক্ষেত্রে লিভারটাও ফুলে ওঠে। লিভারের পিত্তথলির ইনফেকশনের মাত্রা যদি অনেক বেশি হয়, সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি যে পুষ্টা লিভারের ভিতরেও চলে যায়। ইভেন রিয়াকশনের মাত্রা এমন হয় যে ফুসফুস অর্থাৎ ডান ফুসফুসে গিয়েও সেই ইনফ্লামেশনের একটা প্রভাব পড়ে এবং সেখানে কিছুটা পানির মতো জমে। ওনার ক্ষেত্রে তাই ঘটেছে। বেসিক্যালি ওনার তো সকল ধরনের পরীক্ষা করা হয়েছে, লাংস সব ক্লিয়ার, শুধু ডান ফুসফুসের নিচের দিকে একটু পানির মতো ছিল। তার আলহামদুলিল্লাহ এটা ঠিক হয়ে যাবে, যেহেতু পিত্তথলির অপারেশন হয়ে গেছে, যেহেতু অপারেশনটা অনেক জটিল ছিল, বারবার ইনফেকশন ছিল, পুজ ছিল, এই কারণেই ওনার এই লাংসের সমস্যাটা ছিল। এই অপারেশন শেষ আলহামদুলিল্লাহ, এখন থেকে আর এই সমস্যাটা হবে না। আমরা একটু ওনার অপারেশনের পিত্তথলিটা দেখাই। এই যে দেখেন, এই যে পাথর যে দেখছেন না, এই পাথরগুলো আমরা পেটের ভিতর থেকে আলাদা করেছি। কারণ হলো ওনার পুরো ইনটেক্ট পিত্তথলিটা বের করা যাচ্ছিল না। হ্যাঁ, পুরো পিত্তথলি আমরা নিয়ে আসছি। এই যে দেখেন ওয়াল অনেক শক্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? শক্ত হয়ে গেছে এবং ভিতর থেকে দেখেন আরো বের হইতেছে, দেখছেন না? এবং ওই যে দেখছেন পুজ, দেখছেন পুজ না? পুজ। এই পুজের কারণেই ওনার ইনফেকশনের মাত্রাটা এত বেশি ছিল যে লাংসেও পানি চলে আসছে। ঠিক আছে? তবে এই পিত্তথলিটা কিন্তু অবশ্যই আমরা বায়োপসিতে এখন পাঠাবো, আর অন্য দু একটা পাঠাবো যেগুলো সন্দেহযুক্ত। আলহামদুলিল্লাহ প্রত্যেকের অপারেশন খুবই সুন্দরভাবে শেষ হয়েছে।